অর্থনৈতিক সংকটে ইরান, হরমুজ প্রণালীর বিকল্প খুঁজতে রাশিয়ার দ্বার প্রান্তে তেহরান। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থায় মার্কিন হানা ৩৫টি প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা। স্বপ্নের দেশ ছাড়ছেন খোদ মার্কিনিরাই, পাসপোর্ট ত্যাগের রেকর্ডে দিশেহারা বর্তমান প্রশাসন। হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ ও যুদ্ধের আশঙ্কায় ইরানের অর্থনীতি যখন খাদের কিনারে, তখন তেহরানের নজর এখন উত্তরের দিকে। পারস্য উপসাগরের ওপর নির্ভরশীলতা কমিয়ে ইরান এখন রাশিয়া ও কাস্পিয়ান সাগর কেন্দ্রিক একটি বিকল্প বাণিজ্য বলয় তৈরির চেষ্টা করছে। এই সপ্তাহের শুরুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। বিশ্লেষকদের মতে এই সফর কেবল সৌজন্যমূলক নয়, বরং মার্কিন অবরোধের মুখে রাশিয়ার অবিচল সমর্থন নিশ্চিত করাই ছিল তেহরানের মূল লক্ষ্য। বর্তমানে দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, যা তাদের একে অপরের আরও কাছে নিয়ে এসেছে। ২০২৪ সালে ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য $৪.৮ বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৬% বেশি। এই বাণিজ্যের বড় অংশ জুড়ে আছে কৃষিপণ্য, বিশেষ করে গম ও বার্লি। এছাড়া ইরান রাশিয়াকে স্বল্পমূল্যের শাহেদ ড্রোন সরবরাহ করে যুদ্ধের ময়দানেও সহযোগিতা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে ইরানের বাণিজ্যের তুলনায় রাশিয়ার সাথে এই লেনদেন এখনও বেশ নগণ্য। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTCর গুরুত্ব এখন অপরিসীম। কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের বন্দর আনজালি পর্যন্ত রেল ও জলপথের এই নেটওয়ার্ক ব্যবহার করে ইরান পশ্চিমা নিয়ন্ত্রিত সমুদ্রপথ এড়িয়ে এশিয়ায় পণ্য পাঠাতে চায়। তবে প্রশ্ন উঠছে, রাশিয়া কি সত্যি ইরানের অর্থনীতির লাইফলাইন হতে পারবে? ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাশিয়ার নিজস্ব অর্থনীতি এখন ইউক্রেন যুদ্ধের চাপে জর্জরিত। এছাড়া ইরানের অর্থনীতির প্রধান ভিত্তি হল তেল রপ্তানি, যা স্থলপথের করিডর দিয়ে সমুদ্রপথের মতো বিশাল পরিসরে করা সম্ভব নয়। ফলে স্বল্পমেয়াদে রাশিয়া পাশে দাঁড়ালেও দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালীর বিকল্প খুঁজে পাওয়া ইরানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই ইরানের অর্থনৈতিক মেরুদণ্ডে বড় ধরনের আঘাত হানল যুক্তরাষ্ট্র। ইরানের তথাকথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। ট্রাম্প প্রশাসনের দাবি, এই গোপন নেটওয়ার্কটি ব্যবহার করে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়িয়ে হাজার হাজার কোটি ডলার স্থানান্তর করা হয়েছিল, যা মূলত তেহরানের সামরিক ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর তহবিলের প্রধান উৎস। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিশেষ নেটওয়ার্কটি তেহরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিচ্ছিল। আল জাজিরার তথ্যমতে এই অর্থ প্রবাহ বন্ধ করার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে চায় ওয়াশিংটন। ১ মের সময়সীমার আগে ট্রাম্প প্রশাসনের এই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি মূলত ইরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করার একটি কৌশলগত চাল। বিশ্লেষকরা মনে করছেন, শান্তি আলোচনা যখন এক গভীর অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বড় শাস্তিমূলক পদক্ষেপ দুই দেশের সম্ভাব্য সমঝোতার পথকে আরও কঠিন করে তুলেছে। যদিও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা তাদের আঞ্চলিক নীতি থেকে বিচ্যুত করতে পারবে না। এই পাল্টাপাল্টে অবস্থানের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে এবং হরমুজ প্রণালীতে নতুন করে স্নায়ুযুদ্ধ এবং নৌ অবরোধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের তেলের বাজারে এই নিষেধাজ্ঞার প্রভাব কতটা পড়বে? ট্রাম্পের এই কঠোর নীতি কি সত্যিই তেহরানকে দমাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। একসময় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নাগরিক পরিচয় দেওয়া ছিল গর্বের, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ২০১৪ সাল থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছেন। ২০২০ সালে এই সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছিল।
আর 2026 সালে এসে এটি নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে। কিন্তু কেন এই দেশ ত্যাগের হিড়িক? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, চরম মেরুকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধংদেহী নীতি অনেক নাগরিককে জন্মভূমির প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বিতর্কিত সিদ্ধান্তগুলো বড় প্রভাব ফেলেছে। 73 বছর বয়সী মেরি কিংবা হেলসিঙ্কিতে থাকা পলের মতো অনেকেই জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ বা নির্বাচনের ফলাফল দেখে তারা নাগরিকত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। অনেকের মনেই সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে। নাগরিকত্ব ত্যাগের পথটি মোটেও সহজ নয়। লন্ডন, সিডনি বা কানাডার কনসুলেটগুলোতে দীর্ঘ 14 মাস পর্যন্ত অপেক্ষমান তালিকা রয়েছে। এছাড়া এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল। যদিও সরকারি ফি কমিয়ে $450 করা হয়েছে, তবে আইনি জটিলতা কাটাতে আইনজীবীর পেছনে গুনতে হয় $7,000 থেকে $10,000। যুক্তরাষ্ট্র বিশ্বের এমন এক বিরল দেশ যা বসবাসের বদলে নাগরিকত্বের উপরে ভিত্তি করে কর আরোপ করে। নাগরিকত্ব ছাড়লে বিশেষ করদাতা হিসেবে তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি থাকে, যার ফলে আজীবন করের বোঝা বইতে হতে পারে। এমনকি সন্তানরাও মার্কিন উত্তরাধিকার করের আওতায় পড়ার শঙ্কায় থাকে। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা বা সীমান্তে হয়রানির ভয় তো আছেই। এত সব বাধা বা আর্থিক ক্ষতির সত্ত্বেও অনেকে তাদের সিদ্ধান্তে অটল। আমস্টারডামে বসবাসরত মাইকেলের মতো অনেক প্রবাসীর বক্তব্য স্পষ্ট। জন্মভূমির রাস্তা বা খাবার মিস করলেও নাগরিকত্ব ছাড়ার জন্য তাদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই। তারা বরং একটি স্বৈরশাসনমুক্ত এবং স্থিতিশীল জীবনের প্রত্যাশায় নিজের শেকড় ছিঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করছেন না। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি প্রায় 1.1% কমে $4,628 নেমে এসেছে, যা গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে শক্তিশালী ডলার এবং উচ্চ সুদের হারের সম্ভাবনা স্বর্ণের চাহিদাকে কমিয়ে দিয়েছে। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে বন্ড বা ডলারের দিকে বেশি ঝুঁকে পড়েন। চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকে সুদের হার নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে, যা বাজারের দিক নির্দেশনা ঠিক করে দেবে। স্বর্ণের দাম কমলেও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটছে না। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার প্রভাবে তেলের দাম ব্যারেল প্রতি $111 ছাড়িয়ে গেছে। জ্বালানির এই উচ্চ মূল্য বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে, যা প্রকারান্তরে সুদের হার আরও উঁচুতে রাখার সম্ভাবনাকে জোরালো করছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করায় দ্রুত কোনো চুক্তির আশা ক্ষীণ হয়ে আসছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি শেষ পর্যন্ত কোনো সফল চুক্তি হয় তবে ডলারের মান দুর্বল হতে পারে, যা ভবিষ্যতে স্বর্ণের দামকে আবার চাঙ্গা করতে সাহায্য করবে। স্বর্ণের পাশাপাশি রূপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে, যা বিশ্ব অর্থনীতিতে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান উদ্বেগেরই প্রতিফলন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি 1 মে লেবার ডে বা শ্রমিক দিবসকে সামনে রেখে প্রায় €1 বিলিয়ন একটি নতুন কর্মসংস্থান ডিক্রি অনুমোদন করেছে। মঙ্গলবার পালাজ্জো চিগিতে এক মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। সরকার একে ন্যায্য মজুরি বা ফেয়ার ওয়েজ নিশ্চিত করার এবং তরুণদের কর্মসংস্থান বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। €1 বিলিয়ন এই প্যাকেজের আওতায় নিয়োগকর্তাদের জন্য বিভিন্ন প্রণোদনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্ট করে দিয়েছেন যে যেসব কোম্পানি তাদের কর্মীদের ন্যায্য মজুরি দেবে না বা তথাকথিত পাইরেট কন্ট্রাক্ট ব্যবহার করবে, তারা এই সুবিধা পাবে না। এখানে ন্যায্য মজুরি বলতে কেবল ঘন্টায় নির্দিষ্ট পারিশ্রমিক নয়, বরং কর্মীর চুক্তিতে থাকা সামগ্রিক অর্থনৈতিক সুবিধাকে বোঝানো হয়েছে।
ডিক্রিতে ৩৫ বছরের কম বয়সী তরুণ, সুবিধাবঞ্চিত নারী কর্মী এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে বোনাস সুবিধার মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া যারা বছরে ৩২,০০০ ইউরো আয় করেন তাদের জন্য কর ছাড়ের মাধ্যমে বছরে প্রায় ১,০০০ ইউরো অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করা হয়েছে। গিগ ইকোনমি বা ডেলিভারি রাইডারদের শোষণের হাত থেকে বাঁচতে এই ডিক্রিতে ডিজিটাল গ্যাং মাস্টারিং বা ডিজিটাল দালালি দমনের কঠোর নিয়ম আনা হয়েছে। এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হলে সঠিক পরিচয়পত্র বাধ্যতামূলক। একজন কর্মী একটিরও বেশি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। রোমানিয়ায় অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়া হাজার হাজার বাংলাদেশি কর্মীর জন্য খুলে গেল আশার এক নতুন দিগন্ত। দেশটিতে বসবাসরত অবৈধ বিদেশি কর্মীদের শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে রোমানিয়া সরকার। গত মঙ্গলবার বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে, যা প্রবাসীদের মাঝে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করবে বলে আশা করা হচ্ছে। সরকারি অধ্যাদেশ নম্বর ৩২ এবং রাজক্ষমা কর্মসূচির আওতায় যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর নিয়োগকর্তার জটিলতা, বেতন থেকে ট্যাক্স জমা না হওয়া কিংবা সময় মতো টিআরসি আবেদন করতে না পারায় অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুযোগ পাবেন। শর্ত অনুযায়ী অবৈধ হয়ে যাওয়া ব্যক্তিকে আগামী ৬০ দিনের মধ্যে ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে এবং একজন নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। নতুন নিয়োগকর্তার অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে টিআরসি কার্ডের জন্য আবেদন করলেই মিলবে বৈধতা। দূতাবাস জানিয়েছে এই বিশেষ সুযোগ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ইতিমধ্যেই রিটার্ন ডিসিশন বা দেশ ত্যাগের নির্দেশ পেয়েছেন অথবা যারা অবৈধভাবে সীমান্তে পাড়ি দিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। প্রাথমিক পর্যায়ে কোনো জটিলতা দেখা দিলে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের সরাসরি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোমানিয়া সরকারের এই মানবিক সিদ্ধান্ত হাজারো বাংলাদেশির ইউরোপে থাকার স্বপ্নকে পুনরায় বাঁচিয়ে তুলল।